2014 সালে যদি আপনার মনে থাকে, পরিচালক ক্রিস্টোফার নোলানের একটি বড় ব্লকবাস্টার সিনেমা এসেছিল, ইন্টারস্টেলার। এই সিনেমাটিতে মহাকাশ সম্পর্কিত ধারণাগুলি যেমন ওয়ার্ম হোল, ব্ল্যাক হোল, এলিয়েন প্ল্যানেটকে বৈজ্ঞানিকভাবে নির্ভুলভাবে দেখানো হয়েছিল। তবে সম্ভবত এই সিনেমার সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটি ছিল এর শেষে, ক্লাইম্যাক্সে যখন সিনেমার প্রধান চরিত্র কুপার একটি ব্ল্যাক হোলের মধ্যে পড়ে যান। এই ব্ল্যাক হোলটির নাম সিনেমাতে বলা হয়েছে গার্গেন্টুয়া। কুপার তার মহাকাশযানটিকে নিয়ে ব্ল্যাক হোলের ভিতরে পড়ে যান। প্রথমে তার চারপাশে সবকিছুই কালো কালো ছিল, সম্পূর্ণ অন্ধকার। কিন্তু যত তিনি আরো ভিতরে যেতে থাকেন, কিছু শস্যের মতো কণা তার সামনে দৃশ্যমান হয়। এই কণাগুলি তার মহাকাশযানে এসে লেগে কিছু আলোর ঝলকানি বের করে, কিছু স্ফুলিঙ্গ তৈরি করে, এবং শেষে মহাকাশে আগুন লেগে যায়। বাধ্য হয়ে তাকে মহাকাশযান থেকে বের হতে হয় এবং তিনি ব্ল্যাক হোলের ভিতরে যেতে থাকেন। কিন্তু হঠাৎ করে তিনি নিজেকে একটি 5 ডাইমেনশনাল স্পেসের মধ্যে খুঁজে পান। এটি খুবই মাথা ঘুরিয়ে দেওয়ার মতো একটি জিনিস, এমন একটি জায়গা যেখানে তিনি তার অতীতের সাথে গ্র্যাভিটি ব্যবহার করে যোগাযোগ করতে পারেন। এইসব দেখে আপনার মনে একটি বড় প্রশ্ন জাগতে পারে যে এটি কিভাবে সম্ভব। সত্যিই কি একটি ব্ল্যাক হোলের ভিতরে এমন কিছু হয়? যদি আমরা সত্যিই ব্ল্যাক হোলের ভিতরে পড়ি, তাহলে কি দেখতে পাবো? আসুন আজ এই ভিডিওতে এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। Black holes remained largely unknown until the 20th century. A black hole is a region in space where the force of gravity is so strong not even light can escape. From the outside, you can't tell what is inside a black hole. Black holes haunt our universe, dark centers of gravity that swallow everything in their path. আইনস্টাইন 1905 সালে যে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি প্রকাশ করেছিলেন, সেটি আমাদের জানায় যে কিভাবে গতি সময়ের উপর প্রভাব ফেলে। যদি আপনি এমন একটি মহাকাশযানে বসে থাকেন যা খুব দ্রুত গতিতে চলছে, তাহলে আপনার জন্য সময় ধীরে চলবে। এখানে আপেক্ষিক শব্দটি খুব গুরুত্বপূর্ণ, কারণ যখন আপনি মহাকাশযানে বসে থাকবেন, তখন আপনি অনুভব করবেন না যে সময় ধীরে চলছে। আপনার জন্য সময় স্বাভাবিক থাকবে। কিন্তু আপনি যখন পৃথিবীতে ফিরে আসবেন, তখন বুঝতে পারবেন যে সময় কতটা আলাদাভাবে চলছিল। এই বিষয়টিকে কাইনোমেটিক টাইম ডাইলেশন বলা হয়। শুধুমাত্র গতি নয়, মহাকাশের গ্র্যাভিটির কারণে সময় প্রসারিত হতে পারে, যা আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটিতে বলা হয়েছে। তিনি 1915 সালে এটি তৈরি করেছিলেন। এতে যত বেশি আপনি মহাকাশীয় বল অনুভব করবেন, সময় আপনার জন্য তত ধীরে ধীরে চলবে। এটিকে গ্র্যাভিটেশনাল টাইম ডাইলেশন বলা হয়। ইন্টারস্টেলার সিনেমায় এটি খুব ভালোভাবে দেখানো হয়েছিল। যখন কুপার এবং তার সঙ্গীরা একটি প্ল্যানে অবতরণ করেন, তখন তাদের জন্য 1 ঘন্টার সমান পৃথিবীর 7 বছরের সমান ছিল। এমনটি এই গ্রহে ঘটেছিল কারণ এই গ্রহটি একটি ব্ল্যাক হোলের কাছাকাছি ছিল, তাই ব্ল্যাক হোলের মহাকর্ষীয় বল এর উপর প্রভাব ফেলেছিল। আইনস্টাইন এই বিষয়টি বোঝানোর জন্য বলেছিলেন যে একটি স্পেস টাইমের কাপড়ের কল্পনা করতে। এটি এক ধরনের জাল যার উপর সমস্ত গ্রহ রাখা আছে। সেগুলির ভর যত বেশি, তত বেশি তারা এই স্পেস টাইমের জালকে নিচের দিকে বাঁকিয়ে দেবে। যখন এই জাল বাঁকে, তখন শুধুমাত্র ভৌত বস্তুগুলোই এর দিকে বেশি আকৃষ্ট হয় না, বরং সময়েরও প্রসারণ হয় এবং শক্তি অন্যান্য রূপ যেমন শব্দ, তাপ এবং আলো মহাকর্ষ দ্বারা প্রভাবিত হয়। আপনি ঠিকই শুনেছেন, এটি আরেকটি উপসংহার যা আইনস্টাইন বের করেছিলেন। মহাকর্ষ প্রায় সবকিছুর উপর প্রভাব ফেলতে পারে। মহাকর্ষ বলের দ্বারা কেবল ভৌত বস্তুগুলোই আকৃষ্ট হয় না, বরং তাপ, শব্দ এবং আলো আকৃষ্ট হয়। ব্ল্যাক হোল আসলে কি? এর মানে হলো মহাবিশ্বে এমন বস্তু থাকতে পারে যেখানে মহাকর্ষীয় বল এত বেশি যে এটি আলোকে সম্পূর্ণরূপে নিজের ভিতরে শুষে নেয়। আর যদি এমন বস্তু থাকে, তাহলে এর মানে হলো যে সেগুলো সম্পূর্ণ কালো হবে। আমরা তাদের দেখতে পাবো না, কারণ আলো তাদের থেকে বেরিয়ে আসতে পারবে না। এগুলি হলো ব্ল্যাক হোল। এখানে একটি আকর্ষণীয় তথ্য হলো, আইনস্টাইনের তত্ত্বের একটি মূল বিষয় ছিল যে আলোর গতি মহাকাশের প্রভাবকে সীমাবদ্ধ করে। এমনটি নয় যে মহাকাশের বল আমরা তাৎক্ষণিকভাবে সর্বত্র অনুভব করি। এর একটি সীমা আছে, যা হলো আলোর গতি। একটি বাস্তব উদাহরণ দিয়ে বোঝা যাক। ধরুন সূর্য হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। আমরা সবাই তা 8 মিনিট পরে জানতে পারবো, কারণ আলো পৃথিবীতে পৌঁছতে প্রায় 8 মিনিট সময় লাগে। কিন্তু আইনস্টাইনের থিওরি মতে সূর্য অদৃশ্য হয়ে যাওয়ার পর যে মহাকর্ষীয় প্রভাব পৃথিবীতে পড়বে, তাও আমরা 8 মিনিট পরেই অনুভব করব। এটা খুবই একটি আকর্ষণীয় বিষয়। ব্ল্যাক হোল আসলে কিভাবে আবিষ্কার হলো? আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটির উপর অনেক বিজ্ঞানী কাজ করেছিলেন। বেশ কিছু সমীকরণ ছিল যেগুলোকে সমাধান করার চেষ্টা করেছিলেন, যেখানে তাত্ত্বিকভাবে প্রমাণ করা গিয়েছিল যে ব্ল্যাক হোলের মতো কিছু জিনিস বিদ্যমান রয়েছে মহাকাশে। 1960-এর দশকের মধ্যে গবেষক এবং বিজ্ঞানীরা শেষ পর্যন্ত মেনে নিয়েছিলেন যে শুধু তাত্ত্বিকভাবেই নয়, হয়তো একদিন বাস্তবেও ব্ল্যাক হোল দেখা যেতে পারে, কারণ এই জিনিসগুলো মহাকাশে সত্যিই বিদ্যমান। যদিও ব্ল্যাক হোল শব্দটি শুনতে বেশ রোমাঞ্চকর, তবে এটি কিছুটা বিভ্রান্তিকর শব্দ। ব্ল্যাক হোল
হোল শুনে মনে হবে যে সেখানে সত্যিই কোনো গর্ত আছে, কিন্তু এমনটা নয়। মহাকাশে সেখানে কোনো গর্ত নেই। ব্ল্যাক হোল হলো নক্ষত্র থেকে তৈরি হয়, তাই এর কেন্দ্রে কিছু না কিছু বস্তু অবশ্যই আছে। ব্ল্যাক হোল আসলে কিভাবে গঠিত হয়, নক্ষত্রগুলিতে কি হয়, যেমন আমাদের সূর্যও একটি নক্ষত্র, সেগুলির ভিতরে পারমাণবিক সংযোজন বিক্রিয়া, নিউক্লিয়ার ফিশন রিঅ্যাকশন চলতে থাকে। এই বিক্রিয়াগুলির কারণেই তাপ এবং আলো তৈরি হয়। এই তাপ বাইরের দিকে একটি শক্তি প্রয়োগ করে এবং ভিতরে নক্ষত্রগুলি মহাকর্ষের কারণে একটি শক্তি আসে, যার কারণে এই নক্ষত্রটি একসাথে থাকতে পারে এবং জীবিত থাকে। তাই প্রতিটি নক্ষত্র তার জীবনে একটি ভারসাম্য বজায় রাখে। বাইরের দিকে যাওয়া শক্তিটি আসে বিক্রিয়া থেকে এবং ভেতরের দিকে আসা শক্তিটি মহাকর্ষ থেকে আসে। কিন্তু এই যে বিক্রিয়াগুলি হচ্ছে সেগুলি একটি জ্বালানির কারণে হচ্ছে, যেমন হাইড্রোজেন বা হিলিয়াম। এই জ্বালানি সবসময় থাকবে না, এটি একদিন শেষ হয়ে যাবে। আর যখন এই জ্বালানি শেষ হবে তখন বাইরের দিকে যে শক্তিটি যাচ্ছে সেটি আর থাকবে না। ভিতরের দিকে যে মহাকর্ষের শক্তি সেটিকে মোকাবেলা করার জন্য কোনো শক্তি থাকবে না। তখন এই নক্ষত্রটি নিজের মহাকর্ষের মধ্যে ভেঙে পড়বে। এতে বেশ লম্বা সময় লাগবে। আমাদের সূর্যের আয়ু প্রায় 10 বিলিয়ন বছর। তবে এরপর কি হয় তা নির্ভর করে সেই নক্ষত্রটির ভরের উপর। যদি নক্ষত্রের ভর বেশি না হয়, একটি ছোট গড় আকারের নক্ষত্র হয়, তবে এটি একটি লাল দানবে পরিণত হবে। কিন্তু যদি একটি বড় নক্ষত্র হয়, যখন তার জ্বালানি শেষ হয়ে যায় তখন তা ঠান্ডা হয়ে একটি লাল সুপার জায়ান্টে পরিণত হয় এবং তারপরে সেই সুপার জায়ান্টটি ফেটে গিয়ে একটি সুপারনোভা হয়ে যায়। এরপরে একটি খুব ছোট কোর থেকে যায়। যদি সেই কোরটি খুব ছোট হয় তবে তাকে নিউট্রন স্টার বলা হয়, আর যদি একটু বড় হয় তাহলে তাকে ব্ল্যাক হোল বলা হয়। মূলত একটি নক্ষত্রের যত ভর ছিল, যখন সেটি তার মহাকর্ষ বলের কারণে সংকুচিত হয়ে ছোট এবং ঘনীভূত হয়, তখন সেটি এই ব্ল্যাক হোল হয়ে যেতে পারে। যদি একটি নক্ষত্র আমাদের সূর্যের মতো বড় হয়, তা যদি কোনো ব্ল্যাক হোল তৈরি হয়, তবে সেই ব্ল্যাক হোলের ব্যাস মাত্র 50 কিলোমিটার হবে। আপনি কল্পনা করতে পারেন আয়তন কতটা কমে যায়। কিন্তু আকর্ষণীয় বিষয় হলো আমাদের সূর্য কখনোই ব্ল্যাক হোল হবে না। এটি প্রমাণ করেছিলেন একজন পদার্থবিদ সুব্রমণিয়াম চন্দ্রশেখর। তিনি বলেছিলেন যে একটি সাদা বামনের সর্বোচ্চ ভর আমাদের সূর্যের ভরে 1.4 গুণ হতে পারে। তার উপরে সেই পদার্থ স্থিতিশীল থাকতে পারবে না। তারপরে এটি একটি নিউট্রন স্টার বা ব্ল্যাক হোল হয়ে যাবে। কিন্তু যেহেতু আমাদের সূর্য এই সীমার নিচে আছে, তাই এটি একটি সাদা বামন হবে, ব্ল্যাক হোল হবে না। আচ্ছা, ব্ল্যাক হোল দেখতে কেমন হয়? মূলত 3-4 ধরনের ব্ল্যাক হোল হয়। প্রথমটি হলো স্টেলার ব্ল্যাক হোল, যা সবচেয়ে সাধারণ ধরনের ব্ল্যাক হোল। এই ব্ল্যাক হোলগুলো স্টার থেকে তৈরি হয়। বিজ্ঞানীদের অনুমান আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে কমপক্ষে 10 বিলিয়ন থেকে 1 বিলিয়ন এমন ব্ল্যাক হোল আছে। এছাড়াও আছে প্রিমর্ডিয়াল ব্ল্যাক হোল। এগুলো এক পরমাণুর মতো ছোট হয়, কিন্তু এদের ওজন একটি পাহাড়ের সমান হয়। এই ব্ল্যাক হোলগুলো শুধুমাত্র থিওরিটিক্যালি সম্ভব, আমরা এদের সম্পর্কে বেশি কিছু জানি না। তৃতীয় ধরনের ব্ল্যাক হোল হলো সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল। এগুলো অনেক বড় ব্ল্যাক হোল হয়। এগুলো এত বড় যে এদের ভর 1 মিলিয়ন সূর্যের সম্মিলিত ভরের চেয়েও বেশি হয়, এবং এরা এত বড় একটি বলের মধ্যে ফিট হবে যার ব্যাস আমাদের সৌরজগতের সমান। বিজ্ঞানীদের বিশ্বাস প্রতিটি বড় গ্যালাক্সির কেন্দ্রে একটি করে সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল থাকে। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রে যে সুপারম্যাসিভ ব্ল্যাক হোল আছে তার নাম দেওয়া হয়েছে স্যাজিটেরিয়াস, এবং ইন্টারস্টেলার সিনেমায় যে ব্ল্যাক হোল দেখানো হয়েছিল যার নাম গার্গান্টুয়া, সেটিও একটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোল। এছাড়াও বিজ্ঞানীদের ধারণা চতুর্থ ধরনের একটি ব্ল্যাক হোল থাকতে পারে যার নাম ইন্টারমিডিয়েট ব্ল্যাক হোল, তবে এর কোনো প্রমাণ এখনো আবিষ্কৃত হয়নি। একটি জিনিস যেমন আপনি ইন্টারস্টেলার ফিল্মে দেখেছেন এবং এখন পর্যন্ত যে ছবিগুলো দেখেছেন তা থেকে বুঝতে পারবেন ব্ল্যাক হোল এমন নয় যে এটি একটি বড় কালো বল যা সবকিছুকে নিজের মধ্যে টেনে নেয়। ব্ল্যাক হোল দেখতে আসলে এমন হয় আপনি স্ক্রিনে মুভিতে ব্ল্যাক হোল দেখতে পাচ্ছেন, কারণ এটি বেশি এইচডি এবং 3 ডাইমেনশনাল। একটি কমলা রঙের আংটি যা ব্ল্যাক হোলের চারপাশে তৈরি হচ্ছে, এবং এটি ব্ল্যাক হোলের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ব্ল্যাক হোলগুলিতে মহাকর্ষীয় বল খুব বেশি হয়। এই মহাকর্ষের কারণে অনেক গ্যাসীয় পদার্থ এবং অন্যান্য ধ্বংসাবশেষ ব্ল্যাক হোলের দিকে আকৃষ্ট হয় এবং এর চারপাশে ঘুরতে থাকে। এখানে পার্থক্য হলো মহাকর্ষীয় বল এত বেশি যে এর চারপাশে ঘুরতে থাকা জিনিসগুলো খুব দ্রুত ঘুরতে থাকে। এগুলো এত গরম হয়ে যায় যে সবকিছু একটি প্রবাহিত তরল পদার্থে পরিণত হয়। আক্ষরিক অর্থে আগুনের কণার মতো হয়ে যায়, যা মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস থেকেও বেশি গরম। এই অ্যাক্রেশন ডিস্কটিকে মুভিতে খুব সঠিকভাবে দেখানো হয়েছে, তবে একটি জিনিস ভুল দেখানো হয়েছে যে এটি আসলে কমলা রঙের হয় না। আমরা শুধুমাত্র একটি কমলা হলুদ রং দিয়ে প্রকাশ করি যাতে আমরা এটি দেখতে পারি। আসল রংটি নীলের বেশি কাছাকাছি হবে। 2019 সালে প্রথমবারের মতো ব্ল্যাক হোলের ছবি তোলা হয়েছিল, এবং এতেও তারা এই হলুদ কমলা রংটি ব্যবহার করেছিল এই ডিস্কটিকে বোঝানোর জন্য। একটি জিনিস যা আপনি স্পষ্টভাবে আসল ছবিতে লক্ষ্য করতে পারবেন, যা আপনি মুভিতে এত লক্ষ্য করবেন না, তাহলে এই কণাগুলো একদিকে বেশি উজ্জ্বল রঙের দেখায় অন্য দিকের তুলনায়। এর পেছনে একটি বড় সহজ কারণ রয়েছে। যে কণাগুলো আমাদের দিকে ঘুরছে সেগুলো আমাদের কাছে বেশি উজ্জ্বল দেখাচ্ছে, এবং যেগুলো আমাদের থেকে দূরে ঘুরছে সেগুলো আমাদের কাছে অবছা দেখাচ্ছে। যদি আপনি একটি ব্ল্যাক হোলের মধ্যে পড়তে থাকেন তবে আপনার বেঁচে ফেরার কোনো সুযোগ নেই, কারণ আলোও বাঁচতে পারে না। তাহলে একজন মানুষ কিভাবে বাঁচতে পারবে? ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।